হ্যালো আমার দুষ্টুমিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি মজাদার ভিডিও। আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। চলুন মূল গল্পে যাওয়া যাক। মামা ও কাকার যৌথ প্রচেষ্টায় শেষ পর্যন্ত মা বাবাকে রাজি করান গেল কয়েকদিনের জন্য বান্ধবীদের সাথে কথিত দীঘা শিক্ষা সফরে বেড়াতে যাবার, আর সেই জন্য প্রক্সি বান্ধবীর ব্যবস্থাও করেছিলেন। মামা নিজেই আসলে আমাকে বাড়ির বাহির করতে যত রকম বাহানা প্রয়োজন ছিল তা তারা দুইজনে মিলে চতুর দিক থেকে সবটাই করলেন, ফলে দুইজনের চেষ্টায় তারা 1-0 সফল হলেন মা বাবাকে রাজি করিয়ে। আমার মনে আছে ঘটনা ঠিক দুদিন আগে ছিল, বন্ধের দিন। সেদিন সকালে মা বাবার সাথে মার এক মামাতো ভাইয়ের বাসায় আমার এক খালাতো বোনের বিয়ের কথা বলার জন্য গিয়েছিলেন। আসতে অনেক রাত হবে এটা আমি মোটামুটি জানতাম। মা আর বাবা যাবার কিছুক্ষণ পরেই দেখলাম কাকা আর মামা নিজেদের মধ্যে বেশ আলাপচারিতায় ব্যস্ত। খোলা ছাদে পেয়ারা গাছের তলে আমি একবার খোলা ছাদের গেটটার কাছে দাঁড়িয়ে দেখলাম তারা আমার দিকটায় পিছন দিয়ে কথা বলছে। আমি কিছুটা সময় পরে নিচে চলে এলাম। 12টার দিকে নিচে নেমে এসে সোজা তারা আমার রুমে আসলো। দেখলাম প্রথমে কাকা, তার 5 মিনিট পরে মামা। তারা আমাকে একা পেয়ে আমার রুমে বীরের বেশে ঢুকলেন। বুঝলাম এখনই আমাকে জন্মদিনের ড্রেস পরানো হবে যৌথ আনন্দের জন্যে। সত্য বলতে তখন আমিও সেই আনন্দ পাবার জন্য অধিক আগ্রহ নিয়েই বসেছিলাম রুমে। যে যাই বলুক আমি মানি না। আমি মনে করি কোনো কিছুর সৃষ্টি হয়েছে আনন্দ নেবার জন্যে। যারা বলে বিয়ে শুধু স্বামীর জন্যই হয় তারা মিথ্যাবাদী, নতুবা ভীতু ভীতু মেয়েরা কখনোই সমগ্র স্বাদ পায় না, পাবেও না, পেতেও পারে না। যতদিন মানুষ আছে ততদিনই ভোগের সময়, ভোগ না করলেও সময় চলে যাবে, থাকবে না। তাহলে কেন মিছে মিছি না খেয়ে থাকব? প্রথমে তারা ইনিয়ে বনিয়া একথা সেকথা বলতে বলতে তাদের আসল কথা বললেন। প্রথমে আমি থু খেয়ে রাজি না হওয়ায় মামা একটু ক্ষেপে গেলেন। আমার মামার মতো কাকা আমার মামাকে শান্ত করতে ঠান্ডা মাথায় বললেন, এত ক্ষেপলে কি হয়? বিয়াই আমাদের শিখা, একটা ছোট মেয়ে সবকিছু সহজেই ধরতে পারে না। বলে কাকার দিকে তাকিয়ে আস্তে করে শান্ত গলায় বললেন, ভয়ও পায়। পরে আমার দিকে তাকিয়ে একটু আদরে সুরে অভয় দিতেই বললেন, দোষের কি তোর? ভয়ের কিছু নাই, আমরা তোর সাথে থাকব, তোর কোথায়ও কোনো অসুবিধা হবে না। কাকা থামতেই মামা তার চোখটাকে একটু গরম করে বললেন, তা না হলে অন্য ব্যবস্থা করে তোকে ঘুরতে নিয়েই ছাড়ব, এই আমি বলে দিচ্ছি। কাকা এবারও মামাকে বললেন, বিয়াই শিখা কিনা বলেছে যে আমাদের সাথে যাবে না? নিশ্চয়ই যাবে, ও এখন বড় হয়েছে না? বিয়াই দেখ বিয়াই, ও এখন সত্যই বড় হয়েছে। আমি কথাটার মানে ঠিক বুঝতে না পেরে মুখ তুলে কাকার দিকে তাকাতেই তিনি বললেন, এখন আমাদের শিখা আমাদের দুজনের সহ আর 5 জন একসাথে নিয়ে ঘুরতে যেতে পারে। পড়াশোনায় ও অনেক ভালো গ্রুপ করে, সে বন্ধুদের সাথে পড়াশোনা করে, অতএব ও এখন সত্যিকারের বড় হয়েছে। আমাদের এখন ওর সকল মতামতকে মূল্য দিতেই হবে। মামা কিছু একটা বলতে যাবে, কাকা হাত দিয়ে তাকে থামিয়ে বললেন, ওর ভালোমন্দ নিজেই বুঝতে শিখেছে ওকে, আর আমরা আগের মতো কোনো ব্যাপারে বাধ্য করতে পারি না, তাই ওকে একটু চিন্তার সুযোগ দিতে হবে না। বিয়াই বলে আমার দিকে এক নজর তাকিয়ে দেখলাম সে মামার দিকে তাকালেন। চোখের ভাষা যে একে অপরকে কি বললেন ঠিক বুঝতে পারলাম না। শুনলাম কাকা মামাকে বুঝানোর ভঙ্গিতে বললেন, ও বুঝতে না পারলে তো আমরা হাত পা গুটিয়ে বসে থাকব না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আমাদের এই শিখার আমাদের দিকে চালনা করার জন্য যথেষ্ট রসদ আমাদের হাতে মজুদ আছে, প্রয়োজন হলে প্রযোগ করব। দেখি না বিয়াই, ও বুঝতে পারবে। আমি আমার খাটে বসে মাথা নিচু করে বুঝতে চেষ্টা করছিলাম তারা কি আমাকে বাহিরে নিয়ে আমন্ত্রণ করতে এসেছে, নাকি এসেছে অন্য কোনো সুবিধা হাসিলের জন্যে। দেখলাম দুজনেই প্যাক হয়ে এসেছে। বুঝতে চেষ্টা করতে লাগলাম কি সেই বিশেষ কাজ যার জন্য তারা এত উদ্গ্রীব হয়ে উঠেছে আমাকে বাড়ির বাহির করার জন্যে। আমি যদিও ভালোই বুঝলাম এরা এখন আমার জন্য খুবই বিপদগামী, তবুও ওদেরকে ক্ষেপানটা আমার জন্য তখন বুদ্ধিমতির পরিচয় বহন করত না। তাই ওদের সরাসরি না করলে বিপদের পরিমাণ বাড়বে, বই কমবে না। সেখানে অনেকগুলো কারণেই বিদ্যমান। না করলেই তারা ভদ্রলোকের মতো মানত এমন না, বরং আমাকে অন্যরকমভাবে ফেস করতে হতো। আমি ভেবেছিলাম সামনে আমার ফাইনাল, তাই তারা কোনোভাবেই মা বাবার থেকে অনুমতি জোগাড় করতে পারবে না, আমাকেও কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না। সেই জন্যেই আমি বেশ চিন্তা করেই পুরো ব্যাপারটা আমার পিতামাতার উপরে ছেড়ে দিয়ে বেশ কনফিডেন্স নিয়েই বলেছিলাম, আমার তোমাদের সাথে বাইরে যেতে কোনো অসুবিধা নেই, আর ভয়ের তো কোনো কারণই নেই। তোমরা আমার কাছে থাকলে তোমাদেরকে আমার কিসের ভয়? কেননা তোমরা আমার মামা। কাকা দেখলাম সারা ঘরের শব্দ দিয়ে আছে, একটা শব্দ কোথা থেকে আসছে না। পরে মাথাটা উঁচু করে কাকার মুখ থেকে মামার মুখের দিকে ফিরতে ফিরতে বললাম, তোমরা যা বলেছিলে সেটা তো তোমাদেরকে অনেক আগেই দিয়েই দিয়েছি। আমার কথা শুনে মামা ও কাকা যে নিজেদের মধ্যে চাওয়াচাওয়াই করো তা আমি বুঝতে পারলাম। আমি আগের মতোই খাটে বসে আমার 2 হাত রেখে একটা দিয়ে আর একটা নখ পরিষ্কার করতে যেন একটা বৃথা চেষ্টা করছিলাম। মামা শুনে কিছু একটা বলার যাবে গানি, কাকা বারবার তাকে থামিয়ে দিয়ে আমার কাছে এসে বললেন, তাহলে তুমি মন থেকে কি সিদ্ধান্ত নিয়েছ শিখা? আমরা তোমার সেই সিদ্ধান্তটাকে সম্মান
করব আমি কাকার মুখের দিকে একবার তাকিয়ে ঘাটটা আবার নিচু করে আমার আগের কাজ করতে করতে মনে মনে বললাম তোমরা যে কত চালাক তা কি আর আমার জানতে বাকি আছে, আমি তো তোমাদের সাথে যেতেই বেশি আনন্দবোধ করি, যাব না কেন বলতে পারলে একটু দম নিয়েই বললাম অবশ্যই যাব। পরে মামার দিকে তাকিয়ে বললাম ঘুরতে যাওয়ার লোভ কে ছাড়তে পারে মামা, তুমিই বলো, তোমাদের যৌথ সেই কথা মনে হলেই আমার যেন একটা সুখের অনুভূতি নাড়া দিয়ে যায়। পরে বেশ কনফিডেন্স নিয়েই বললাম আমি যাব মামা, তোমরা শুধু অনুমতিটা নেও, কিন্তু অনুমতিটা তোমাদের জোগাড় করতে হবে মা। আর বাবার কাছ থেকে আর একটা কথা কাকা বললেন কি শিখা, আমি আমার অবস্থানটা তাদের কাছে আর পাকাপাকি করতেই বললাম আমি তো তোমাদের কাছে কখনো কোনো কিছু চাইনি, এবার আমার মাসুল চাইব, দিতে হবে না বলতে পারবে না। কিন্তু মামা এবার খুশি মনেই বললেন তুই চাই আর দেবে না, বল কি চাই তোর। আমি এবার কাকার মুখের দিকে তাকিয়ে বললাম আমাকে তুমি জামা আর মামা এক সেট সেই একই দামে নীল জামা গিফট করতে হবে। দুষ্টুমি করেই বললাম তা না হলে জন্মদিনে কিন্তু তোমাদের তৃতীয় দিব না, তেমনি সারা খাবার ঢেকে রেখেই তোমাদের অভুক্ত রাখব যেন মনে থাকে। শুনে কাকা বেশ খুশি হয়ে বললেন তুই কখন কিছুই চাসনি, আজ যখন মুখ ফুটে একটা জিনিস চেয়েছিস তখন তোকে সেটা দেওয়া তো আমাদের কর্তব্য, অবশ্যই দেব। মামা বললেন ঠিক আছে, যা চেয়েছিস তা যেমন দেব তেমনি তোর মা বাবার থেকে অনুমতিটাও আমরাই জোগাড় করব, তার জন্য আমাদেরকে তোর একটু সহযোগিতা করতে হবে। বলতে বলতে আমার ঠিক পিছনে দাঁড়ালেন। আমি ঘাট বাঁকিয়ে মামার দিকে তাকিয়ে একটু হেসে দিলাম। কাকা বললেন তুই শুধু আজ রাতে খাবার টেবিলে আমাদেরকে সামনে রেখে তোর মা বাবাকে বলবি তোরা কয়েকজন বিভিন্ন স্কুল থেকেই সিলেক্ট হয়েছিস শিক্ষা সফরের যাবার জন্য, যে কয়েকদিনের ট্যুর, 2 দিন পরে বাকিটা আমরা সামাল দেব। আমি জানতাম তারা একবার আমাকে বাড়ির বাহির করে তাদের কাস্টডিতে নিতে পারলে যে কয়দিন রাখতে পারবে সেই কয়দিন অনেক আনন্দ আর ঘোরাফেরা হবে। একবার মা ও বাবা কি একটা কাজে গ্রামে গিয়েছিলেন 4 দিনের জন্যে, মামা কাকা তখন আমাদের বাসায় থাকতেন। এখনকার মতোই আমিও মার সাথে যাবার জন্য বায়না ধরলে বাবা বললেন আমরা মা একটা কাজে যাচ্ছি, বেশ দৌড়াদৌড়ির ভিতরে থাকব, 2-3 মাস পরে যখন তোর স্কুল ছুটি হবে তখন নিয়ে যাব কেমন। বলতেই আমি চোখের ভাষায় বলতে চাইলাম তোমার ভাই আর তোমার আপন শালা অদ্ভুত আচরণ করলে তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে বাবা। সে আমার মনের কথা বুঝতে না পেরে আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বলল আমিও তাদের সাথে চলে গেলে ছেলে দুটোকে কে দেখে রাখবে আর কেই বা ওদেরকে খাওয়াবে। মা বাবার সেই কথার সুর মিলিয়ে বললেন তোর বাবা ঠিকই বলেছেন মা, আমরা চলে গেলে তুই তো ওদের একমাত্র ভরসা, ওরা যা যা বলে মেনে চলিস। কিন্তু বাধ্য হয়ে আমাকে থাকতে হলো। সকাল 7টার দিকে তারা যাবার জন্য সময় নির্ধারণ করলেন আর মা বাবাকে তুলে দেবার জন্য কাকা তাদের সাথে যেতে মামা দরজাটা আটকিয়ে কিছুক্ষণ নিজের রুমে বসেছিলেন, পরে আমার রুমে আসলেন। আমি মামার মুখের দিকে তাকালাম, মামার চোখে মুখে তখন কেমন যেন একটা বীরত্বের ছাপ। সে এবার আমার হাত ধরে বাড়ির ছাদে নিতে থাকলে আমি বললাম মামা কোথায় নিয়ে যাচ্ছেন। মামা ছাদের দিকে নিতে নিতে খুবই স্বাভাবিক ভঙ্গিতে বললেন ছাদে। আমি না না বলতে লাগলাম কিন্তু কে শোনে কার কথা, যেন এটা এমন কোনো ব্যাপারই না। আমি ছাদে যেতে না চাইলেও মামার সাথে জোরে না পারায় শেষ পর্যন্ত তার সাথে রাস্তার দিকে পেয়ারা গাছ দিয়ে ঘেরা ছাদে আসলাম। আপনারাই বলুন এই আশাটা ছাড়া তখন আমার আর কি বা করার ছিল। মামা আমাকে যেখানটায় এনে দাঁড়া করালেন, যেখানটায় বসে মামা আর কাকা একদিন গল্প করছিল একে অপরের কাছে। আমরা তখন ছাদে থাকলেও বাহির থেকে কুয়া আমাদের দেখতে পাবে না, বরং আমার রাস্তার অনেকটা অংশসহ আমাদের উঠানটা ভালোই দেখতে পেতাম। সে এবার আমার অনুমতি তো দূরের কথা, সৌজন্য বটটুকু দেখালেন না খোলা আকাশের নিচে। মামার এই দুষ্টুমি সবারই ভালো লাগবে, আমারও লাগল। মামা এবার আমাকে পেয়ারা গাছের ঘন পাতার তল থেকে মাঝ ছাদে দাঁড় করিয়ে দিল। সে চুপচাপ তার মতো করে পেয়ারা খেতে লাগল, আমাকেও পেয়ারা দিল। এক গ্রীষ্মের দুপুর, তখন বাসা খালি। মা খালার বাসায় কি যেন একটা কাজে গেছনে আর বাবা তার কর্মস্থলে কাজে, আর মামা তাদের গ্রামের বাড়িতে ছুটিতে। আমি বাসায় একা, কিছুই ভালো লাগছিল না। কাকা বাজার থেকে এসে বাজারের ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে তার রুমে বসে ফ্যানের বাতাস খেতে লাগল মনের সুখে। আমি তত্ত্বসময় কাকার আনা বাজারটাকে সামলাতেই ব্যস্ত দেখলাম কাকা তাওয়াল আর লুঙ্গি নিয়ে সোজা বাথরুমে চলে গেল গোছলে। একে তো তখন বেশ গরম, তার উপরে কারেন্ট চলে গেল। একবার লোডশেডিং হলে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আসার কোনো সম্ভাবনাই থাকে না। মা বাজারটা গুছিয়ে রাখতে বলেছে, এসে রান্না করবেন। আমি মার কথা মতো বাজারটাকে ফ্রিজে আর বাহিরে গুছিয়ে রেখে আমার রুমে চলে এলাম। আমার রুমের ভিতরে তখন একটা পুরান ড্রেসিং টেবিল ছিল। ওটা আমার কাছে ভালো লাগার কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, বাবার অনেক চাওয়ার পরেও আমি সেই টেবিলটাকে ত্যাগ করিনি। বিশেষ করে টেবিলটা আয়নার জন্যে, কেন যেন সেই দিন আমি টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু খুঁটিয়েই দেখতে আমার খুবই ভালো লাগত। কেন যেন সেই দিনও খুব ইচ্ছে হলো সবার অজান্তে নিজেকে নিজের মতো দেখতে। আমি আমার রুমের দরজাটা ভালো করে আটকিয়ে পর্দাটা টেনে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলাম। আমার মাথায় তখন যে একটুও কাজ করে নাই, ঘরে যে
কাকার মতো একটা যুবক রয়েছে তা নয়, আমি ভালো করে দরজা আটকিয়ে পর্দাটা তার জন্যই টেনে এসেছি। তবে কেন জেন বলতে পারবো না। ঘরের দরজাটা ভালো করে আটকালেও বাহিরের জানালাটা যে খোলা তা বন্ধের কোনো প্রয়োজনও বোধ করিনি। তার পিছনে প্রচুর কারণ রয়েছে। আমার রুমটা বাড়ির একবারে পিছন দিকটায়, সেখানটায় প্রায় 6 ফিট ওয়াল, তার উপরে কাটা তার টানা বাউন্ডারি ওয়াল থেকে আমার জানালা প্রায় 4-5 ফিট দূরে। সেখানে কিছু লেবু গাছের মতো কাটা যুক্ত গাছ দ্বারা আবি, ফলে সেখানটায় কারো যাবার কথা না। আর তখন হঠাৎই আয়নায় চোখ পড়ল খোলা জানালার দিকে। সেখানটায় কখন যে আমার কাকা এসে দাঁড়িয়ে আছে বলতে পারবো না। আমার কি করা উচিত আর কি না করলেই নয় ঠিক বুঝতে পারলাম না। কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পরে ভাবলাম এখন তার দিকে তাকালে বা কোনো রকম তাড়াহুড়া করলে সে বুঝে যাবে আমি তাকে দেখে ফেলেছি, আর তাতে তার সাহস বেড়ে যাবে। ফলে সে অনধিকার চর্চা শুরু করে দেবে। হয়তো তার থেকে আমার কাজে মন দেয়াই বুদ্ধিমানের কাজ। আমি মনে মনে ভেবেছিলাম কাকা ঘরে। আমিও তাদের কাছে বসে পড়লাম এবং বললাম, আমিও শুনুন। কাকা বললেন, শোনো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।